হ্যালো স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের 9 এবং 10-এর কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের 3 নম্বর চ্যাপ্টার পদার্থের গঠন এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে শেষ করব। তোমরা যারা এই অধ্যায়টা পড়ছো তারা আমার এই ক্লাসটা করলে তোমাদের রিভিশন হবে, আর যারা এখনও এই চ্যাপ্টারটা পড়ো নাই এই ক্লাসটা করার পর তোমাদের কোনো আর অসুবিধা হবে না, এটা আমি আশা করি। তো তোমরা এবার 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা আর বেশি দিন নাই। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং মানে যেগুলো বাজে নেশা আছে ওগুলো ত্যাগ করো। তাহলে আসি আমরা পড়াশোনায়। দেখো, পদার্থের গঠন, তার মধ্যে আমাদের যেগুলো কমন জিনিস, যেগুলো শর্ট কোশ্চেনে আসে, ক নাম্বারে আসে, এমসিকিউতে আসে, সেগুলো দেখো। মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ আসলে কি? দেখো, আমি যেগুলো বলবো তোমরা খাতার মধ্যে নোট করো। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। কি বললাম? আবারও বলতেছি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। মৌল অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙা হলে শুধুমাত্র মৌলিক পদার্থই পাওয়া যায়। যেমন স্বর্ণকে ভাঙা হলে স্বর্ণ ব্যতীত আর অন্য কোনো কিছু পাওয়া যায় না। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এর মধ্যে 98টি মৌল প্রকৃতি থেকে পাওয়া, আর বাকি সব মৌলগুলো গবেষণাগার থেকে উৎপন্ন করা হয় বলে এদেরকে কৃত্রিম মৌল বলা হয়। আর মানবদেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল বিদ্যমান। তাহলে এটা গেল আমাদের মৌলিক পদার্থ। এবার পড়বো আমরা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলা হয়। আবারও বলতেছি, তোমরা খাতার মধ্যে ভালোভাবে নোট করিও। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলা হয়। যেমন ধরো আমি এখানে লিখলাম কার্বন ডাই অক্সাইড। এখানে দুইটা মৌল আছে, যেমন কার্বন একটা মৌল আছে, আবার অক্সিজেন একটা মৌল আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে মানে ভিন্ন ভিন্ন মৌল। এক কথা তোমরা ভালোভাবে সুন্দরভাবে মনে রাখবা যে ভিন্ন ভিন্ন মৌল থাকলে ওটা হচ্ছে যৌগিক পদার্থ। তারপর যাব প্রতীক। প্রতীক কাকে বলে? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তারপর প্রতীক কি? যেমন কার্বনের প্রতীক কি? সি। সোডিয়ামের প্রতীক কি? Na। পটাশিয়ামের প্রতীক কি? কে। প্রথম অক্ষরটা করে হচ্ছে কি আমাদের প্রতীক। প্রথম অক্ষরটা করে কি হচ্ছে আমাদের প্রতীক। তাহলে এবার আমরা যাব পরমাণু। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমাদের কি সৃজনশীলে আসে, অর্থাৎ সিকিউয়ে আসে। তোমরা ভালোভাবে, আমি বলতেছি তোমরা ভালোভাবে খাতায় নোট করো। পরমাণুটা হচ্ছে কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান এবং অক্সিজেন পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান। এভাবে প্রতিটি মৌলের ধর্ম তার কাছে বিদ্যমান থাকে। আবারও বলতেছি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আবার অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। এভাবে প্রতিটি মৌলের ধর্ম তার কাছে বিদ্যমান থাকে। এবার আমরা যাচ্ছি অণু। অণু কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে অণু বলে। আবার অণু হচ্ছে মানে পরমাণুগুলো পরিবেশে এককভাবে বিরাজ করতে পারে না, তাই তারা অণু গঠন করে। যেমন অণু কি? যেমন ধরো দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করলো। দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করলো। আবার একটি কার্বন এবং একটি অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এইটা হচ্ছে আমাদের অণু। অণু মানে কি? অণু মানে হচ্ছে রাসায়নিক বন্ধন। এই কথাটা মনে রাখবা। অণু হচ্ছে আবার দুই প্রকার। অণুটা হচ্ছে আমাদের কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলের অণু। আর একটা হচ্ছে আমাদের যৌগের অণু। মৌলের অণু কাকে বলে? একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়াকে মৌলের অণু বলা হয়। আর মৌলের অণুর একটা উদাহরণ হচ্ছে এই যে যেমন অক্সিজেন অণু কি? একই মৌল, মানে দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করছে। তার মানে কি? এটা আমাদের মৌলের অণু। মৌলের অণুটা কি?
একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়াকে মৌলের অণু বলা হয়। আবার যৌগের অণু কাকে বলে? ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়াকে যৌগের অণু বলা হয়। যৌগের অণু বলা হয়। দেখো, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়াকে যৌগের অণু বলা হয়। যেমন এই কার্বন ডাই অক্সাইডও হয়, কারণ কার্বন এবং অক্সিজেন দুটো ভিন্ন ভিন্ন মৌল। আবার পানির সংকেত H2O, এইচ একটা মৌল, অক্সিজেন একটা মৌল, মানে ভিন্ন ভিন্ন মৌল। তার মানে এটা কি? যৌগের অণু। এবার আমরা যাবো যে পরমাণুর কণিকা। পরমাণুর কণিকা, এটা আমি জানি যে এটা অনেকেই জানে না যে পরমাণুর কণিকাটা আসলে কি। পরমাণুর কণিকা হচ্ছে পরমাণুর কণিকা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি কণিকা দ্বারা গঠিত। ইলেকট্রন নিয়ে আলোচনা করি এবার আমরা। দেখো, ইলেকট্রনটা কি? পরমাণুর যে মূল কণিকা ঋণাত্মক আধান বিশিষ্ট হয় তাকে ইলেকট্রন বলা হয়। দাঁড়াও, আমি একটু ক্লিয়ার করে নেই। ইলেকট্রনটা কি? পরমাণুর যে মূল কণিকা ঋণাত্মক আধান বিশিষ্ট হয় তাকে ইলেকট্রন বলা হয়। এটি ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রনটা কি? ঋণাত্মক আধান বিশিষ্ট। এর আপেক্ষিক আধান কি? -1.60 গুণন 10⁻⁻19 কলম্বো। একে E- প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আপেক্ষিক আধান কিন্তু হচ্ছে -1 এবং আপেক্ষিক ভর কিন্তু 0। মাইন্ড ইট, মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এটা MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি বললাম যে ইলেকট্রন কি? পরমাণুর যে মূল কণিকা ঋণাত্মক আধান বিশিষ্ট হয় তাকে ইলেকট্রন বলা হয়। এটি ঋণাত্মক আধান বিশিষ্ট। এর আধান হচ্ছে -1.60 গুণন 10⁻⁻19 কলম্বো। একে E- প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আপেক্ষিক আধান হচ্ছে -1 এবং আপেক্ষিক ভর কিন্তু 0। এবার আমরা পড়বো যে প্রোটন। প্রোটন কি? পরমাণুর যে মূল কণিকা ধনাত্মক আধান বিশিষ্ট হয় তাকে প্রোটন বলা হয়। প্রোটনের আধান হচ্ছে +1.60 গুণন 10⁻⁻19 কলম্বো। একে P প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আপেক্ষিক আধান কিন্তু হয়ে যায় +1 এবং আপেক্ষিক ভর কিন্তু 1। তাহলে প্রোটনে হচ্ছে আপেক্ষিক অপকর, মানে তাহলে আমরা কি বুঝলাম যে প্রোটন কাকে বলে? যে পরমাণুর যে মূল কণিকা ধনাত্মক আধান বিশিষ্ট হয় তাকে প্রোটন বলে। প্রোটনের আপেক্ষিক প্রোটনের আধানটা হচ্ছে কি? +1.60 গুণন 10⁻⁻19 কলম্বো। একে P প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর কিন্তু এর 1। এবার আমরা যাবো হচ্ছে নিউট্রন। এটি কিন্তু নিরপেক্ষ। এটা মনে রাখিও, এটা কিন্তু নিউট্রন কিন্তু সবসময় নিরপেক্ষ হয়। তোমরা একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন থাকে। বুঝছো? শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া, ভালোভাবে বোঝো, শুধুমাত্র হাইড্রোজেন মৌলটা ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন থাকে। এখন নিউট্রন আবার কি? দেখো, পরমাণুর যে মূল কণিকায় কোনো আধান থাকে না তাকে নিউট্রন বলা হয়। নিউট্রনকে N দ্বারা প্রকাশ করা হয়। এখন নিউট্রনকে N দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিউটনের একটা প্রকৃত ভর আছে। সেটা হচ্ছে 1.675 গুণন 10⁻⁻24, এটা কিন্তু গ্রাম হবে। আর একটা দেখো যে 1.675 গুণন 10⁻⁻, যদি তুমি 27 দাও তাহলে হবে কেজি। আবার প্রোটনেরও একটা নির্দিষ্ট ভর আছে। কোনটা ভর? দেখো, প্রোটনের ভর দেখো 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। এর
কেজিতে যদি বলে, যদি কেজির ভর থাকে তাহলে দেখো 1.673 গুণন 10⁻⁻27 কেজি। আবার ইলেকট্রনেরও কিন্তু একটা প্রকৃত ভর আছে। কোনটা ভর? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 গুণন 10⁻⁻31 কেজি। আর 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খাতার মধ্যে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি যে ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। খুবই ইম্পর্টেন্ট কথা, ভালোভাবে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং খাতার মধ্যে নোট করো, তোমার পরীক্ষার সময় অনেক কাজে দিবে। তাহলে আমাদের পরমাণুর কণিকা শেষ করলাম, কারণ পরমাণুর কণিকা আছে 3টি, সেগুলো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি যেগুলো নিয়ে আলোচনা করছি এর বাইরে কোনো কিছু নাই, ভালোভাবে পড়ো, ভালো হবে। এবার হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কি বললাম? কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো ওই পরমাণুর আসল পরিচয়। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড। পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুইটাই কিন্তু সেম, একই জিনিস। দুইটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার পড়বো আমরা ভর সংখ্যা। কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয়। কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয়। একে নিউক্লিয়ার সংখ্যাও বলা যায়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে মৌখিক, এগুলো শর্ট কোশ্চেনের জন্য আসবে, এমসিকিউ আসবে, তোমাদের সৃজনশীলের ক নাম্বারটা করেও আসবে। তাহলে এবার আমরা শুনবো যে পদার্থে মানে যে আমাদের যে পরমাণু মডেল 100% ইম্পর্টেন্ট। পরমাণু মডেল হচ্ছে 100% ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের পরমাণু মডেল দুটো ভালোভাবে পড়াই দেবো, তারপর টাইপে যাব। আমাদের এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, যে আমি কি কি বললাম, যদি খাতার মধ্যে নোট করো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। আর ঠিক আছে, আর বেশি কিছু না বলি, তাহলে আমরা পরমাণু মডেলে চলে যাই। ঠিক আছে, পরমাণু মডেল কিন্তু দুইটা, একটা হচ্ছে বোর পরমাণু মডেল, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলটা আমি এখানে লিখছি, কিন্তু দেখো রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। আলফা কণা বিকিরণ পরীক্ষার উপর নির্ভর করে তিনি এই মডেলটি প্রকাশ করেন। মডেলটি নিম্নে বর্ণনা করা হলো। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল কি কি যে 5টা টাইপ আছে, আমি 5টা সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা খাতার মধ্যে নোট করো। দেখো, এ নাম্বার, পরমাণুতে একটি ধনাত্মক কেন্দ্র আছে যাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রনের ভর শূন্য, সেহেতু প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে নিউক্লিয়াসের ভর। বি নাম্বার, নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র এবং বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র কোনটা? এই রাদারফোর্ড পরমাণু মডেল আছে এইরকম। তারপর হচ্ছে সি নাম্বার, দেখো সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো ঘোরে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। যতগুলো প্রোটন নিউক্লিয়াসে থাকে ঠিক ততগুলো ইলেকট্রন বাইরে ঘুরে। ডি নাম্বার, ধনাত্মক চার্জবিহীন নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবিহীন ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরে, ঠিক তেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। এবার আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা বললাম, এবার রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা শিখব। এবার আমরা পড়বো যে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। যে রাদারফোর্ড সর্বপ্রথম গ্রহণযোগ্য মডেল প্রদান করলেও তার মডেলে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো হলো, এ মডেলে তিনি ইলেকট্রনের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে তার কোনো ধারণা দেননি।
সি নাম্বারটা হচ্ছে এখানে সৌরজগতের গ্রহ ও সূর্যের সাথে ইলেকট্রন ও নিউক্লিয়াসের তুলনা দেওয়া হয়েছে, কিন্তু সৌরজগতের গ্রহ চার্জবিহীন, অপরদিকে ইলেকট্রন চার্জযুক্ত। ডি নাম্বার, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো ঘোরার সময় শক্তি বিকিরণ করে এবং এক সময় নিউক্লিয়াসে পতিত হবে, এতে একটি পরমাণু অস্থায়ী অবস্থায় প্রাপ্ত হয়, কিন্তু বাস্তবে তা ঘটে না। তাহলে আমরা মানে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথমে আমরা টাইপ 5টা যেটা আগে আমরা দেখছি, ওই 5টা হচ্ছে যদি মানে বলে যে পরীক্ষার প্রশ্ন আসে যে রাদারফোর্ড পরমাণু মডেল লেখো, তাহলে ওইটা লিখবা, মানে আমি যে 5টা দিছি ওইটা লিখবা। আর যদি বলে যে রাদারফোর্ড কি কি বিষয়ে ব্যর্থ হয়েছেন, এই যে 1 2 3 4টা বিষয় তুমি সুন্দরভাবে পরীক্ষাটা তুলে দিবা, এর বাইরে আর কোনো কিছু লেখা লাগবে না। এবার আমরা বোর পরমাণু মডেল শিখবো, কিন্তু বোর পরমাণু মডেলের আমরা অনেক শর্টকাটে যাব, তোমরা একটু বুঝে নিও এবং বইয়ের সাহায্য নিও। এবার আমরা শিখব যে বোর পরমাণু মডেল বা আদর্শ পরমাণু মডেল। আমি মুখে যা বলবো তোমরা দয়া করে খাতার মধ্যে লিখে নিও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি মুখে সুন্দরভাবে আস্তে আস্তে বলবো, তোমরা খাতার মধ্যে লিখে নিও, তাছাড়া আমি লিখে পোষাবে না, তোমরা ভালোভাবে লেখো, আমি বলতেছি তুমি লেখো। দেখো, বোর পরমাণু মডেল বা আদর্শ পরমাণু মডেল শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তর সম্পর্কিত এটা হচ্ছে 1 নম্বর, মানে বোর পরমাণু মডেল 3টা বিষয়ে, মানে বোর পরমাণু মডেল 1913 সালে দিছে। 1913 সালে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধগুলো কাটিয়ে উঠেছে, মানে 1913 সালে বোর পরমাণু মডেল দিয়েছেন 1913 সালে। যে শক্তি স্তর সম্পর্কিত, শক্তি স্তর সম্পর্কিত কি? ইলেকট্রন, লেখো, ইলেকট্রন কিছু নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘোরে, এদেরকে শেল, অরবিট, শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি বলে। এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়, এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে, এন এর মান 1 হলে কে শেল, এন এর মান 1 হলে কে শেল, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে এম শেল, আর এন এর মান যদি 4 হয় তাহলে হবে এন শেল। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট গেল। শক্তি স্তর সম্পর্কিত আমরা কি বলবো? যে ইলেকট্রন কিছু নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘোরে, এদেরকে শেল, অরবিট, শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি বলে। এদেরকে এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে কে শেল, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে এম শেল, এন এর মান 4 হলে এন শেল। এবার যাচ্ছি 2 নাম্বার, অর্থাৎ এই যে কৌণিক ভরবেগ। তোমরা সবাই এর সাথে অনেক পরিচিত যে কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইকুয়াল NH/2 পাই। এখন এমটা কি? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর আমরা একটু আগে শিখছি যে 9.11 গুণন 10⁻³ কেজি, 31 কেজি। আর যদি 9.11 গুণন 10⁻⁻² থাকে তাহলে এটা হবে গ্রামে থাকবে, বুঝছো? তাহলে আমাদের এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে আমাদের বেগ, ভিটা হচ্ছে আমাদের বেগ। যদি আমি প্রশ্ন দেখাবো, ওখানে হয় বেগের মান একটা দেয়া থাকবে, তোমাকে ব্যাসার্ধ বের করতে বলবে, বা ব্যাসার্ধ ওখানে দেয়া থাকবে, তোমাকে বেগ বের করতে হবে। আবার তোমাদের মানে একদম ডাইরেক্ট এই যে এমভিআর এর মানটাই বের করতে বলবে। এগুলো আমি টাইপ আকারে তোমাদের সুন্দরভাবে দেখে দেবো, তোমরা পরবর্তীতে এগুলো পাবা। এখন দেখো যে ভিটা হচ্ছে আমাদের বেগ, আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। বেগ আর ব্যাসার্ধর কোনো নির্দিষ্ট কোনো মান নাই, এগুলো প্রশ্নের মধ্যে যে কোনো একটা দেয়া থাকবে আর একটা তোমাকে বাহির করতে বলবে। তাহলে আমরা জানলাম যে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে বেগ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর এনটা হচ্ছে কি? শক্তি স্তর। শক্তি স্তর যেমন আমি বলতেছি বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল কিন্তু এইরকম, যে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এইটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, আর একটা থাকলে এটা হবে আমাদের তৃতীয় শক্তি স্তর। আর এনটা মানে এইটা বোঝায় যে এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর। এন এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 দিবা, এন এর মান 2 হলে এখানে 2 দিবা, এন এর মান 3 হলে এখানে 3 দিবা। যখন এন এর মান 1 হবে তাহলে ওটা কে শেলে থাকবে, এন এর মান 2 হলে সেটা এল শেলে থাকবে, এন এর মান 3 হলে সেটা এম শেলে থাকবে, এন এর মান 4 হলে সেটা এন শেলে থাকবে, এইরকম করে থাকবে। তারপর হচ্ছে এইচটা আমাদের কি? এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এইচটা হচ্ছে আমাদের কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কি? দেখো, প্লাঙ্কের ধ্রুবক একটা মান আছে, ফিক্সড মান। সে কি? দেখো 6.626 গুণন 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 গুণন 10⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড।
তুমি এককটা যেভাবে মানে যেভাবে ইচ্ছে দিতে পারো। এটা হচ্ছে আমাদের পাইয়ের মানও কিন্তু ফিক্সড। পাইয়ের মান কি? পাইয়ের মান হচ্ছে 3.1416। কি বললাম? যে পাইয়ের মান হচ্ছে 3.1416। এগুলো হচ্ছে আমাদের ফিক্সড মান। আমি ভালো করে এটা বুঝাই দিছি, তুমি সুন্দরভাবে যদি না বুঝো ভিডিওটা পজ করে আবারও দেখে নিবা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার 3 নাম্বার যাচ্ছি। 3 নাম্বার আমার কি বলছে? যে শক্তির বিকিরণ। শক্তির বিকিরণটা কি? দেখো, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে, আবার ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে। এই জিনিসটা লিখে দিবা। এই শক্তির বিকিরণটা শেষ। এক কথায় বোর পরমাণু মডেলের এই 3টা সম্পর্কে তুমি যদি জানো, আমার জানা মতে বোর পরমাণু মডেলের আর কিচ্ছু বাকি থাকবে না। কি? যে শক্তির বিকিরণটা কি? শক্তির বিকিরণ হচ্ছে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে, আবার ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে। তাহলে আমাদের বোর পরমাণু মডেলের শেষ করলাম, মানে আলোচনা শেষ করলাম। এবার আমি শিখব যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমি সুন্দরভাবে তোমাদের বলবো, তোমরা সুন্দরভাবে খাতার মধ্যে নোট করবা। তাহলে আমরা এবার যাচ্ছি যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। দেখো, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমি তোমাদের লিখে দেব না, আমি শুধু মানে টেকনিক্যালি তুমি যেভাবে মনে রাখতে পারবা, মানে আমি যে আগেরবার যে আমি দিয়ে দিয়েছিলাম যে ওই যে বলছিলাম যে মানে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো যে লিখে দিয়েছিলাম, যে বলছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রনের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি, এগুলো যে আমি লিখেছিলাম, যে ওই সিস্টেমেই শুধু এখানে অল্প একটু ব্যতিক্রম করবা। যে 1 নম্বর পয়েন্ট দিবা যে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, অর্থাৎ শক্তি স্তরে কোনো আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি, কিন্তু নিলস বোর শক্তি স্তরে আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পেরেছেন। কি বললাম? যে রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি, কিন্তু নিলস বোর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পেরেছেন। 2 নাম্বারটা কি দিবা তুমি? 2 নাম্বারটা দিবে কি? যে রাদারফোর্ড ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে কোন শক্তি স্তরে প্রবেশ করবে তা বলতে পারেনি। কি বললাম? যে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে কোন শক্তি স্তরে প্রবেশ করবে তা বলতে পারেনি, কিন্তু নিলস বোর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে কোন শক্তি স্তরে প্রবেশ করবে তা বলতে পেরেছেন। আমি সুন্দরভাবে কথাগুলো বলছি, স্পষ্টভাবে বলছি, তোমরা দয়া করে খাতার মধ্যে লিখে নিও, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার 3 নাম্বার যাচ্ছি। 3 নাম্বারটা কি? যে রাদারফোর্ড নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলতে পারেনি, মানে রাদারফোর্ড নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলতে পারেনি, রাদারফোর্ড নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলতে পারেনি, কিন্তু নিলস বোর নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলতে পেরেছেন, নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলতে পেরেছেন। এই যে আমি যে 3টে তোমাদের সীমাবদ্ধতা বললাম, মুখে বললাম, লিখলাম না, আমি মুখে বলছি, তোমরা দরকার পড়লে ভিডিওটা পজ করে সুন্দরভাবে কথাগুলো স্পষ্টভাবে শুনে খাতার মধ্যে নোট করিও। ঠিক আছে? তাহলে আমরা এবার যাব টাইপে, যে অঙ্কগুলো করাবো। মান, ইলেকট্রনের তরঙ্গের দৈর্ঘ্যের মান একটা দেয়া আছে, আর এর বিকিরণ শক্তির মান কত সেটা বাইর করতে বলছে। যে আমরা জানি, এখানে লিখবো সমাধান, আমরা জানি লিখবো যে E ইকুয়াল hc/λ। এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ E ইকুয়াল হোয়াট, এটা আমরা বাইর করব। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক H ইকুয়াল 6.626 গুণন 10⁻³ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আর সিটা হচ্ছে আলোর বেগ। C ইকুয়াল 3 গুণন 10⁸ এত মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে আমাদের কি? তরঙ্গের দৈর্ঘ্য। ল্যামডার মানটা দেয়া আছে আমার প্রশ্নের মধ্যে, তরঙ্গের দৈর্ঘ্য।
তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 1.66 গুণন 10⁻⁻16 এত মিটার। তাহলে ওই মানগুলো আমরা এখানে বসে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা শেষ। তাহলে 6.626 গুণন 10⁻⁻34 গুণন 3 গুণন 10⁻8, আর ল্যামডার মান আমার দেওয়া আছে 1.66 গুণন 10⁻⁻16। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন করে বের হয় 1.1974 গুণন 10⁻41। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই খালি শুধু আমরা মানগুলো জানবো, এখানে বসে দেবো, ক্যালকুলেশনটা করবো, শেষ। অ্যান্সার টাইপ 1 শেষ। এবার আমরা যাব টাইপ 2। টাইপ 2 বলছে যে এম শেলের ব্যাসার্ধ এত মিটার হলে উক্ত শেলের ইলেকট্রনের বেগ কত, মানে ভি এর মান চাইছে। আমরা জানি এখানে আমি একটু আগে শিখছিলাম, আমরা জানি যে এম ভি আর ইকুয়াল এন এইচ ভাগ 2 পাই। এই সূত্র যা জানি নাই, এই যে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে বেগ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এনটা হচ্ছে শক্তি স্তর, আর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর পাইয়ের মান আমরা কি জানি 3.1416। তাহলে আমরা যদি বেগ বের করতে যাই, তাহলে বেগ মানে আমরা বেগটাকে সামনে রাখবো যে ভি, আমরা ভিতে বেগ জানি, ভিটা আমরা এখানে রাখবো যে এই দেখো এন এইচ ঠিকই রাখলাম, 2 পাই আমরা রাখলাম, এই যে এম আর আরটা আমরা এই দিকে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে লিখবো যে ইলেকট্রনের ভর আমরা কি জানি যে 9.11 গুণন 10⁻⁻31 কেজি, এটা আমরা জানি। তারপর হচ্ছে আমাদের এন এখানে দেখো আমরা এখানে এম শেল দেওয়া আছে, এন এর মান 3, আমরা একটু শিখছিলাম, কিন্তু এন এর মান 3 হলে কিন্তু এম শেল হয়। তাহলে এন এর মান কত হবে 3 হবে, বুঝছো, এন এর মান কত হবে 3। তারপর এইচ কি প্লাঙ্কের ধ্রুবক কি 6.626 গুণন 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড। আর পায়ের মান তো আমরা জানি সবাই যে 3.1416। আর এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি দেখি, ব্যাসার্ধ দেওয়া আছে হলো 3.72 গুণন 10⁻4 মিটার। আর চাইছে কি বেগ, ভি এর মানটা আমাদের চাইছে, ভি এর মানটা এবার আমরা বাইর করবো, শুধু মানগুলো বসে দেবো আর কিছু না। যে 3 এন এর মান 3 গুণন 6.626 গুণন 10⁻⁻34, 2 গুণন 3.1416 গুণন 9.11 গুণন 10⁻⁻31 গুণন ব্যাসার্ধ কত দেওয়া আছে 3.72 গুণন 10⁻⁻4। এইটা ক্যালকুলেশন করে বের হয় ভি এর মানটা কত বের হয়, ভি এর মানটা তোমার বের হলো 1.0581 গুণন 10⁻⁻4 এইটা বের হয়। তোমরা যদি ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকে তোমরা বাসায় ভালো করে ক্যালকুলেশনটা করে নিবা। তাহলে এইটা আমাদের হচ্ছে টাইপ 2, এই আমাদের এই পর্যন্ত টাইপ 2 শেষ। 3 দেখো এটা কিন্তু এল ভাইয়া, তাহলে টাইপ 3 হচ্ছে এল শেলের ইলেকট্রনের বেগ যদি এত হলে তাহলে আমাদের ব্যাসার্ধ কত, এবার কিন্তু আমাদের আর এর মান চাইছে। এই টাইপগুলো তোমরা মনে রাখো, টাইপ মানে তৃতীয় অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা এক তুড়িতেই বের করতে পারবা। শুধু এই টাইপগুলো খাতার মধ্যে নোট করো, আমি ভালোভাবে বোঝাচ্ছি তোমরা বোঝো। দেখো এখানে লিখবা ওই একই সিস্টেম, লিখবা যে আমরা জানি যে এম ভি আর ইকুয়াল এন এইচ ভাগ 2 পাই। তাহলে আমাদের ব্যাসার্ধ বের করবো, মানে আর এর মানটা বের করবো, তার কি আমরা এই দিকে রাখি। তাহলে এই যে এন এইচ, তারপর কত, এই যে দেখো 2 পাই গুণন কী দেবো এম আর, তাহলে বা আর ইকুয়াল এই যে এন এর মান কত এল, এন এর মান 1 হলে আমরা জানি কে শেল, এন এর মান 2 হলে এল শেল। তাহলে এন এর মানটা কত 2, তাহলে এখানে আমরা লিখবো যে এন এর মানটা হচ্ছে 2, পায়ের মানটা এই যে পায়ের মান হচ্ছে 3.1416, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 গুণন 10⁻⁻34 কেজি মিটার পার স্কয়ার পার সেকেন্ড। তারপর আবার লাগছে তোমার ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 গুণন 10⁻⁻31 কেজি
দেখো তাহলে NH থাকলো 2R, ব্যাসার্ধটা মানে আমাদের ব্যাসার্ধটা বের করতে বলছে, আর আমাদের বেগ ভি এর মানটা দেওয়া আছে কত 5.93 গুণন 10⁶ মিটার পার সেকেন্ড, তাহলে 2 পাই। তাহলে এটা আমাদের রিপিট আর করবো না রিপিট, তাহলে আমরা লিখি এন এর মান কত লিখছি 2 গুণন 6.626 গুণন 10⁻⁻, 34, 2 গুণন 3.1416, 9.11 গুণন 10⁻⁻31, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ এটা ভি হবে, ভি ভি বেগের মান কত দেওয়া আছে 0.93 গুণন 10⁶। এখন এটা ক্যালকুলেশন তোমরা বাসার মধ্যে ভালো করে নেবা, আমি দেখতেছি এখানে ক্যালকুলেশন কী করা আছে। এখানে ক্যালকুলেশন দেওয়া আছে তোমার, দেওয়া আছে হলো 3.9041 গুণন 10⁻⁻11। এইটা হচ্ছে আমাদের টাইপ 3। আমাদের টাইপ 3টা ভালোভাবে তুলে নাও, আর সেম সিস্টেমের সব টাইপ ভালো করে দেখে নাও। দেখো ভাইয়ারা, তোমাদের আমি 3টা টাইপ করাইছি, 3টা টাইপের মধ্যে মানে নর্মাল অঙ্ক শেষ করছি, যেইটা মানে পরীক্ষায় 3 নাম্বার অধ্যায় থেকে 100%-এর মধ্যে যেগুলো 99% আসার সম্ভাবনা, 99% আসার সম্ভাবনা, সেই সূত্র কটা আমি লিখে দিছি। মানে সূত্র কয়টা বললে ভুল হবে, 2টা মাত্র সূত্র আছে, আর অঙ্ক করাবো মোটে 3টা, 3 থেকে 4টা অঙ্ক করাবো এনাফ। আর 3 নাম্বার অধ্যায়ে তোমাদের অন্য কোনো ক্লাস করা লাগবে না। যেই জায়গায় বোঝো নাই কমেন্ট বক্সে অবশ্যই বলবা, আমি ওই জায়গাটা আবার রিপিট করব। তাহলে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান আইসোটোপের শতকরা পরিমাণ গুণন ভর সংখ্যা, আবার ভাগ 100। তারপর আছে আইসোটোপের পারমাণবিক ভর সমান কি, মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তাহলে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ মানে কি 1.66 গুণন 10⁻⁻²৪। এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ লেখা যেই কথা, এই সংখ্যাটাও লেখা সেম একই কথা। এখানে তুমি গ্রাম দিতে পারো, এককটা হবে গ্রামে। এই দুটো সূত্র আমি তোমাদের সুন্দরভাবে লিখে দিচ্ছি খাতার মধ্যে, এই দুটো সূত্র 100 তুলবা। তাহলে ঠিক আছে, আমরা এবার অঙ্কে যাচ্ছি। অঙ্কগুলো আমি দেখাবো তোমাদের, 3টা অঙ্ক মাত্র। দেখো টাইপ কিন্তু এবার আমরা যাবো 4-এ। কপার 63 এবং কপার 64, এবং কপার 65 আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক ভর 63.5 হলে তাদের শতকরা পরিমাণ কত? পরিমাণ কত? তাহলে আমরা কি লিখবো? সমাধান। এটা 4-এ কিন্তু লিখবো সমাধান। তাহলে লিখবো যে মনে করি কপার 63 এর শতকরা পরিমাণ A% ধরলাম, আর কপার 65 এর শতকরা পরিমাণ আমরা কি ধরলাম
100 - a%। তাহলে আমরা সূত্রের মধ্যে কি জানি? সূত্রের মধ্যে আমরা জানি যে এখানে লিখবো যে আমরা জানি আইসোটোপের শতকরা পরিমাণ মানে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আইসোটোপের শতকরা পরিমাণ গুণন ভর সংখ্যা জানি, আর ভাগ আমরা 100 জানি। তাহলে দেখো তো এখানে আপেক্ষিক পারমাণবিক ভর, এখানে দেখো তো আপেক্ষিক পারমাণবিক ভর একটা দেয়া আছে না 63.5। এখানে লেখো যে 63.5 লেখো সমান আইসোটোপের শতকরা পরিমাণ। আইসোটোপের শতকরা পরিমাণ কি দেওয়া ছিল? দেখো আইসোটোপের শতকরা পরিমাণ মানে গুণন ভর সংখ্যা, আইসোটোপের শতকরা পরিমাণ গুণন ভর সংখ্যা। তাহলে এর শতকরা পরিমাণ কত? এ। এর শতকরা পরিমাণ কত? এ। তাহলে আমরা ভর সংখ্যা আগে দেওয়া যেই কথা, তারপর শতকরা পরিমাণ আগে, মানে গুণের সময় কোনটা কোন দিকে রাখো কোনো সমস্যা নেই। তাই আমরা লিখলাম, একটু সাদাই লিখলাম যে 63 গুণন এ, তারপর প্লাস, তাহলে প্লাস 65 100 মাইনাস এ ভাগ 100। এখন এটা ক্যালকুলেশন কেমনে করবা? 63.5 সমান 63a প্লাস 65 হবে, মাইনাস এ ভাগ 100। তুমি মিশাই দিলাম। লেখো 63.5 সমান, এই যে 63 এর থেকে একটাই বাদ দিলে হয় 62। তাহলে এখানে কি হবে? বাদ দিলে কথা 2a, তাহলে 2a -65 দিব মাইনাস 2a দিব ভাগ 100 দিব, আর গুণ করো, তাহলে কত হয়? 6500 মাইনাস 2a ইকুয়াল, এটা গুণ করলে কত হয়? 6350 হবে। এখন এইদিকে কি আছে? মাইনাস 2a থাকলো সমান এই 6350 মাইনাস 6500 দেই। তোমরা কিন্তু খাতার মধ্যে এগুলো তুলিও। মাইনাস 2a ইকুয়াল, এটা মাইনাস করলে হয় মাইনাস 150 মাইনাস মাইনাস কাটা, তাহলে কত হয়? 2a ইকুয়াল 150, তাহলে 2 যা এদিকে ভাগ হবে যে 150 ভাগ 2, এর মান আসতেছে আমাদের 75%। এই মান আমাদের আসতেছে কত? 75%। তাহলে একটার আমরা শতকরা মান পেলাম কত? প্রথমে মানে কপার 63 এর শতকরা মানে শতকরা পরিমাণ পেলাম আমরা 75%। তাই আর 100 মিল করতে আর থাকে হলো 25%। তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ হচ্ছে 25%।
খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এই অঙ্কটা আমি করাইলাম, তোমার ভালোভাবে খাতার মধ্যে তুলে নাও, আর যেই জায়গায় বোঝো নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে এবার আমরা যাচ্ছি টাইপ নাম্বার 5-এ। সিএম অফ কর ভিডিওটা। টাইপ 5, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25% হলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি জানি আইসোটোপের শতকরা পরিমাণ গুণন ভর সংখ্যা ভাগ 100। তাহলে দেখো আইসোটোপের শতকরা পরিমাণ, তাহলে এখানে দেখো যে শতকরা পরিমাণ কিন্তু দেওয়া আছে। দেখো ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে, তার মানে ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ কত? 75%। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 75 গুণন ভর সংখ্যা কত? ভর সংখ্যা আছে ক্লোরিনের ভর সংখ্যা আছে 35.5, 75 শতকরা পরিমাণ গুণন ভর সংখ্যা আছে কত? 35 যোগ, আর এখানে ক্লোরিন 37 কত আছে? তাহলে হবে এই যে দেখো ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ দেওয়া আছে 25%, তাহলে এটা হবে 25 গুণন 37 ভাগ 100। তাহলে কত? 6223 যোগ 925 ভাগ 100। তাইলে ক্যালকুলেশন করার পর এখানে আসে হলো কত? 35.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। টাইপ 6, ফ্লোরিন একটি পরমাণুর ভর এত গ্রাম হলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি, লিখবা যে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 কিন্তু ওইটার বদলে আমরা লিখতে পারি যে 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। কিন্তু একটা কথা বোঝো, আমি যে প্রথম যে দুইটা টাইপ মানে যে 4 এবং 5 নাম্বার টাইপটা করাইছি ওটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র থেকে, আর এই অঙ্কটা করাচ্ছি আমি 2 নাম্বার সূত্র থেকে। তাহলে একটু খেয়াল করো যে এখানে দেওয়া আছে ফ্লোরিন একটি পরমাণুর ভর, তাহলে কি লিখবো? মানে এখানে ফ্লোরিন একটি পরমাণুর ভর ফ্লোরিন একটি পরমাণুর ভর কত? ফ্লোরিন একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? যে 3.14 গুণন 10⁻23 আর 1.66 গুণন 10⁻⁻24। এখন এইটা ক্যালকুলেশন করে আসে 19। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমি টাইপ 6টা আমি সুন্দরভাবে করাইছি, দুইটা সূত্র যেগুলো আমি লিখে দিছি সেই টাইপ অনুযায়ী সুন্দরভাবে আমি মোটে 6টা টাইপ দিলাম তোমাদের 3 নাম্বার অধ্যায়ের। আমার মতে যে আর এর বাইরে মানে কোনো টাইপ নাই, আমি সুন্দরভাবে লিখছি। পরীক্ষায় যদি আসে তাহলে এর মধ্যেই আসবে। আর তোমরা যে আমি যে টাইপগুলো লিখছি এগুলো খাতার মধ্যে নোট করবা, পরীক্ষার কিছু সময় আগে একটু আমাদের এই টাইপগুলো দেখে যাবা, কমন ইনশাল্লাহ পড়বে। আর বিগত সালের বোর্ডের কোশ্চেনগুলো যা আছে
ওই কোশ্চেনগুলোর মধ্যে এই ধরনের টাইপের অঙ্ক থেকেই প্রশ্ন এসেছে। এবং পরমাণু মডেল যে দুইটা আমি পড়াইছি ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলো আরও পড়বা। আর শর্ট কোশ্চেনের জন্য যেগুলো পড়াইছে ওগুলো পড়বা। আর তোমাদের 2027 সাল যারা এসএসসি এবার সামনে এবার দিবা, আর কিন্তু বেশি সময় নাই। অথচ মানে তোমাদের যেগুলো গ্যাপ আছে, যে অধ্যায়গুলো তোমরা এখন পর্যন্ত পড়ো নাই, সেই অধ্যায়গুলো একটু বেশি ফোকাস করো। আর যে অধ্যায়গুলো পড়া আছে ওগুলো মাঝে মধ্যে মানে ঘুমানোর আগে একবার করে রিভিশন দাও, তাহলে তোমাদের পরবর্তীতে অনেক সহজ মনে হবে। আর বাসায় যে খেলাধুলা একটু কম করো, বাসায় পারিবারিকভাবে সময় দাও, কারো মানে কষ্ট এই সময় দিও না। আমি যে অঙ্কগুলো করালাম এগুলো মনোযোগ দিয়ে দেখো, আর বাসায় নিয়মিত পড়াশোনা করো, কমসে কম 7 থেকে 8 ঘন্টা প্রতিনিয়ত। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।